ওখানে কালী পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের গুহাতে উনি থাকতেন। বছরে একবার দুবার উনি কিছু প্রয়োজনে নিচে নামতেন। তা সেই সময় আমার জ্যাঠামশার দিকে উনি এমনভাবে তাকিয়েছেন, আমার জ্যাঠামশাই মানে একটা সম্মোহন হয়ে গেছে। মূর্তি আমরা এখানে স্থাপন করেছি এবং ওনার সমাধিস্থ এখানে করা হয়েছে। সেই সমাধিস্থের উপরেই আমরা এই মন্দির করা হয়েছে, যেখানে আমাদের ওই ওনার সমাধি মন্দিরের পাশেই একটা দেখছেন যে পঞ্চবটী শিবের একটা আসন রয়েছে, যেটা অনেক মন্দিরেই থাকে। আজকে আপনাদের নিয়ে যাব খাস বাংলায় এক টুকরো কামাখ্যা মন্দির। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। টেম্পলস অফ বেঙ্গল সিরিজ শুরু করার পরে নানান ধরনের মন্দিরের খোঁজ আমি আপনাদেরকে দিয়েছি। তার মধ্যে কোনো মন্দির সদ্য গড়ে ওঠা, আবার কোনো মন্দির 200 থেকে 300 বছর প্রাচীন। সেই সব মন্দিরের মধ্যে এমন কিছু বিগ্রহ আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে বিগ্রহ দেখে আমরা সকলে অবাক হয়েছি, হতবাক হয়েছি। ঠিক তেমনই আজকে আবারও এক মন্দিরে চলে যাচ্ছি, যে মন্দিরটা একদমই ছিমছাম, কিন্তু মন্দিরের ভিতরে যে দেবীর বিগ্রহ আছে সেটি দেখলে আরও একবার আমরা সকলে অবাক হব। বলতে পারেন আজকে আপনাদের নিয়ে যাব খাস বাংলায় এক টুকরো কামাখ্যা মন্দির। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তো এই মন্দিরটা কোথায় আছে, আপনারা যেতে চাইলে কীভাবে যাবেন, মন্দিরের ইতিহাস কী আছে, সকল ইনফরমেশন শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে আশীর্বাদ করতে হবে। ভিডিও দেখে যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন যে কেন ভালো লাগেনি, ঠিক আছে? তো চলুন যাত্রা শুরু করা যাক। তো আজকের গন্তব্যস্থল হলো ব্যান্ডেলে অবস্থিত কেওটা কামাখ্যা কালীবাড়ি। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। সবার প্রথমে আসি লোকেশন নিয়ে। যেহেতু এই মন্দিরটা ব্যান্ডেলে অবস্থিত, তাই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ব্যান্ডেল। হাওড়া থেকে আপনাদের ধরে নিতে হবে ট্রেন, নামতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে এই মন্দির। তাছাড়া যারা শিয়ালদা মেল লাইনে থাকেন তারা আমার মতো নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে পারেন ব্যান্ডেলে। তো বর্তমানে আমি নৈহাটি স্টেশনে আছি। নৈহাটি থেকে আমি 3:08 নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল যাব। বর্তমানে আছি ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি টোটো পেয়ে যাবেন। টোটোয় উঠে বলবেন কেওটা কামাখ্যা কালীবাড়ি। আমাকে টোটো করে ঠিক নামিয়ে দিল রাস্তার এই মোড়ে। বাঁ পাশে দেখতে পাচ্ছেন একটা বট গাছ আছে, আর এখানে একটা দোকান আছে, দোকানে স্কুটির দোকান। রাস্তার পাশে এই যে ঢালাই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর বলে রাখি, টোটো করে আমার সময় লাগলো 5 মিনিট, আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। আরও একটা কথা বলে দিই, সামনে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। অটো যদি না আসতে চায় তাহলে একটু সামনের দিকে এগোবেন, পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে আপনারা টোটো ধরে নেবেন আর বলবেন কেওটা কামাখ্যা কালীবাড়ি বা কেওটা কালীবাড়ি। এবার এখান থেকে কী করে যাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মেন রোড, মেন রোডের পাশে একটা ঢালাই রাস্তা চলে গেছে। এই ঢালাই রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে ডান দিকে পড়বে মন্দিরটি। তো চলুন পুরোটাই আপনাদের দেখিয়ে দেবো। ঢালাই রাস্তা দিয়ে এসে যদি সামনের দিকে তাকান তাহলে দেওয়ালে লেখা রয়েছে কেওটা কামাখ্যা কালীবাড়ি, এই দিকে, মানে এই সাইডে, ঠিক আছে? তো সামনে 2 পা হাঁটলেই বাদিকে পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ মন্দিরটা। তো একদম উপরে লেখা রয়েছে কেওটা কামাখ্যা কালীবাড়ি। স্থাপিত সাল হচ্ছে 1963 সালে স্থাপিত হয়েছিল, শাহগঞ্জ, হুগলি। ঢোকার শুরুতে মন্দিরের সময়সূচি, মানে খোলার বন্ধ হওয়ার যে সময়টা, সেটা লেখা আছে। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো মন্দিরের দুয়ার খুলে দেওয়া হয়েছে। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক।
সবার প্রথমে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে মন্দিরে যারা কর্তৃপক্ষরা আছেন তাদের সাথে কথা বলে মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবো। তো চলুন। আচ্ছা, মন্দিরে প্রবেশ করেই এই গেটটা দিয়ে কিন্তু আপনারা মাকে দর্শন করতে পারবেন। তো বর্তমানে এই গেটটি বন্ধ আছে, তো চলুন পিছন দিক দিয়ে আমরা প্রবেশ করছি। তো এই হলো মন্দিরের উঠোন, এখানে মন্দিরের প্রতিষ্ঠাতার নাম দেওয়া আছে। তো আমি পরে আপনাদেরকে সবকিছু জানিয়ে দিচ্ছি মন্দির সম্পর্কে। এখানে গেট আছে, এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ভিতরে, মাকে দর্শন করাবো, কিন্তু তার আগে আরো একটা কথা আপনাদের জানিয়ে দিই, যেটা জানতে পারলাম যে এই মন্দিরে এসে মায়ের সামনে বসে মনের কোনো ইচ্ছা আপনি মাকে জানালে মা নাকি তার মনস্কামনা পূরণ করে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না। আচ্ছা, তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের যে মূল বিগ্রহ অর্থাৎ মা কামাখ্যার একদম সামনে। তো দেখতে পাচ্ছেন মা কামাখ্যার কিন্তু এখানে 6টি মস্তক আছে আর আছে 12টি হাত। মায়ের ডান পাশে আছেন ভগবান ব্রহ্মা আর মায়ের বাঁ পাশে আছেন ভগবান বিষ্ণু। মায়ের নিচে আছেন দেবাদিদেব মহাদেব। এমনকি আরও একটা বিষয় আমার খুব ভালো লাগলো, সেটা হলো মায়ের যে চালচিত্র, সেখানে কিন্তু অনেক দেবদেবীর ছোট ছোট বিগ্রহ আছে। যদি আমি প্রথম থেকে শুরু করি তাহলে দেখতে পাবেন একদম প্রথমে আছেন মা লক্ষ্মী, তারপরে আছেন মা গঙ্গা, তারপরে আছেন খুব সম্ভবত মা সরস্বতী, আর তারপরে আছেন দেবাদিদেব মহাদেব, আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তার পাশে আছেন শ্রীকৃষ্ণ, তার পাশে আছেন নারদ মুনি। মায়ের যে বিগ্রহ তার নিচেও কিন্তু অসংখ্য ছোট ছোট দেবদেবীর বিগ্রহ আছে। যদি একদম প্রথম থেকে শুরু করি, সেখানে আছেন মাটির তৈরি মা লক্ষ্মী, সামনের দিকে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, তার পাশে আছেন মা কালীর একটি বিগ্রহ, তার পাশে আছে নারায়ণশিলা। আচ্ছা, আমার একটা বিষয় বলতে ভুল হয়েছে, সেটা হলো চালচিত্রে মা গঙ্গার পাশে যে বিগ্রহটি দেখছেন এটি হলো মা মনসা, মা সরস্বতী নয়। এটা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। মাঝখানে রয়েছে মূল গর্ভগৃহ, গর্ভগৃহের ঠিক ডান পাশে আছে একটি শিবলিঙ্গ, এই যে। আর শিবলিঙ্গের পাশে আরও একটি গর্ভগৃহ আছে, সাধকের বিগ্রহ আছে। পরে শুনে আমি আপনাদের জানাবো যে ইনি কে। আর এই যে সাধকের বিগ্রহ তার ঠিক পাশে একটি সিংহাসন আছে, সেই সিংহাসনের উপরের দিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, তার ঠিক নিচে আছেন শ্রী শ্রী গোপাল ঠাকুর। গর্ভগৃহের ঠিক সামনের অংশে বলতে পারেন একটি নাট মন্দির মতো অংশ বিশেষ আছে। আর এই নাট মন্দিরের উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে এখানে অসংখ্য দেবদেবীর চিত্র টাঙানো আছে। যেমন এখানে আছেন শ্রী শ্রী গোপাল ঠাকুরের একটি বিগ্রহ ছবি, তার ঠিক পাশে আছে শ্রী শ্রী কৃষ্ণের ছবি, তারপরে আছেন মা তারা, আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, আর এখানে আছেন নবদুর্গা। এই যে মন্দিরের মতো যে জায়গাটা, এখানে কিন্তু একটা কাঠের রথও আছে, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু এটা, বেশ কাঠের একটা রথ রয়েছে। এই ছিল মন্দিরের ভিতরে। এবার চলুন মন্দিরের বাইরেও কিন্তু আরো দুটো মন্দির আছে, সেটা আপনাদের দর্শন করিয়ে দিই। প্রবেশ করেই দেখেছিলাম একটা গেট রয়েছে, তখন এই গেটটা বন্ধ ছিল। তো এই গেট দিয়েই আমি বেরোলাম, বেরিয়ে এদিকে যাবো, মানে ডান দিকে যাব। এদিকেই রয়েছে আরো দুটো মন্দির, আমি দর্শন করে দিচ্ছি চলুন। এই যে এই সাইড দিয়ে ঢুকেছিলাম আমি, সামনে গেটটা বন্ধ ছিল বলে। এই যে সামনে একটা মন্দির আছে, আর
তার ঠিক ডান পাশে আছে আরও একটা মন্দির। এই যে দেখুন, মাঝখানে আছে একটি ছোট শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের বাঁ পাশে আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এবং শিবলিঙ্গের ডান দিকে আছে বজরংবলীর একটি বিগ্রহ, আর সামনে একটি যজ্ঞকুণ্ড আছে। তো পরে এটি সম্পর্কেও আপনাদের জানিয়ে দিচ্ছি মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে শুনে। এই মন্দিরের ঠিক পাশেই আছে আরও একটি মন্দির, এটি সমাধি মন্দির। এই যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি মঠ। এই আমার নাম বিশ্বনাথ নন্দী। মন্দিরটি বাংলা 1370 সালের 16ই ফাল্গুন শিবরাত্রির দিন প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের যে প্রতিষ্ঠাটা আমার জ্যাঠামশাই শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহাশয়, তো উনি একজন জন্মসিদ্ধ সাধক ছিলেন আর কি, মানে উনি পূর্বজন্ম যদি থেকে থাকে উনি সেইভাবেই এসছিলেন। তা ছোটোবেলার থেকেই ওনার মধ্যে বিভিন্ন অলৌকিক ক্ষমতা দেখা যায়। ছোটোবেলায় 10-12 বছর বয়স থেকে উনি পুজো পাঠ শুরু করে। আমাদের যে আগে পুরনো বাড়ি ছিল সেখানে একটা ছোট ফটো রেখে উনি মা কালী পুজো করতেন, এবং বিভিন্ন জায়গা থেকে তখন এইসব অঞ্চল পুরো বন ছিল, জঙ্গল ছিল, মানে লোকে দল বেঁধে না হলে আসতে পারতো না, বাঘ এইসবেরও ভয় ছিল। বিভিন্ন জায়গা থেকে লোক স্বপ্ন দেখে ওনার কাছে আসা শুরু করে। যারাই বিভিন্ন মানে সমস্যায় জর্জরিত তারা স্বপ্ন দেখতেন যে যা কেউটা ওখানে একটা ছোট বাচ্চা আছে, ও আমার পুজো করে, ওর কাছে চলে যায়। এবং সেখানে ওনার কাছে লোক আসতে শুরু করেন, এবং আস্তে আস্তে এতই লোক বাড়তে থাকে, তখন পুরো এই অঞ্চলটা যখন একটু ডেভেলপ হতে থাকে তখন এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। ওই 1370 সালে, প্রায় 62-65 বছর হয়ে গেছে ওনাকে কেন্দ্র করে এই মন্দিরটা। তারপরে আমাদের এখানে এই জায়গাটা তখন এত বড় মন্দির ছিল না, জাস্ট একটা ঘর ছিল। জ্যাঠামশাই মূলত প্রতিষ্ঠাতা, তার সঙ্গে আমার ঠাকুমা দাদু, এই যে প্যারীমোহন নন্দী এবং কিরণপ্রভা নন্দী, এবং আমার যে বাবা কাকা আছেন স্বর্গীয় বিমল কৃষ্ণ নন্দী এবং স্বর্গীয় গোপাল কৃষ্ণ নন্দী, মূলত এই 4 জন। এবং আমার জ্যাঠামশার এক শিষ্য ছিলেন কুশচন্দ্র সরকার এবং রানুবালা সরকার। ওনারা এই মন্দিরের জমিটা ক্রয় করার জন্য প্রচুর অর্থ ওনারা ব্যয় করেন। তার সঙ্গে আমার ঠাকুমা দাদু ওনারাও কিছু অর্থ দেন, দিয়ে জায়গাটা কিনে জাস্ট এখানে একটা ঘর ছিল, মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তারপরে যখন আমার জ্যাঠামশার 18-19 বছর বয়স, সেই সময় উনি একটা রেলে একটা ঠিকাদারে চাকরি পান, মানে তখনও পার্মানেন্ট হননি। আর যখনই 2 বছর, 2.5 বছর, 3 বছর পর উনি পার্মানেন্ট হবেন সময়, সেই সময় পরে আপনাকে দেখাবো আমার জ্যাঠামশাইয়ের যে একজন গুরুদেব ছিলেন, উনি মানে গুয়াহাটিতে কামাখ্যা পাহাড় নয়, ওখানে কালী পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে গুহাতে উনি থাকতেন, গুহাবাসী। এবং বছরে 1-2 বার উনি কিছু প্রয়োজনে নিচে নামতেন। তা সেই সময় আমার জ্যাঠামশার দিকে উনি এমনভাবে তাকিয়েছেন, আমার জ্যাঠামশাই মানে একটা সম্মোহন হয়ে গেছে, এবং ওনার পেছন পেছন গুহাতে চলে যান, এবং দীর্ঘ 5 বছর ওনারা কোনো খোঁজ থাকে না। তারপরে ওই অঞ্চলে আমার বাবাদের আর কি মামা বাড়ি, মাসি বাড়ি, তারা বিভিন্নভাবে খোঁজ পায় যে অমুক পাহাড়ে একটা সাধুর সঙ্গে উনি থাকেন, এবং সেখান থেকে ওনাকে আবার ফেরানো হয়। এবং এখানে ফেরার পরে আবার যথারীতি প্রচুর লোকজন আসতে শুরু করেন। লোকজন আসা শুরু হওয়ার পরে আস্তে আস্তে এই জায়গাটা কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়, এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের পরে আমাদের এই কামাখ্যা মায়ের এই মূর্তি কিছুদিন পরে প্রতিষ্ঠিত হয়। এবং এই কামাখ্যা মা হচ্ছে, আমরা যেটা গুয়াহাটিতে কামরূপ কামাখ্যায় আমরা যেই মায়ের যে স্বরূপটা দেখতে পাই, সেই মায়েরই এই মূর্তি এটা। এখানে মায়ের যে 10 মহাবিদ্যা আছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ধূমাবতী, ছিন্নমস্তা, এই 10 মহাবিদ্যা 6টি রূপ নিয়ে মায়ের এই বিগ্রহটা তৈরি। এমনি কামাখ্যাতে ওখানে শিলারূপে মা পূজিত হন, কিন্তু মায়ের যে রূপটা উনি সাধককে দেখিয়েছিলেন, সাধক কেন্দুকুলার বলে একজন ছিলেন, সেই সাধকের
যে রূপ মার উনি পেয়েছিলেন সেই রূপটাই ওখানেও আছে। সেই মূর্তিটাই আমরা এখানে আমার জ্যাঠামশাই প্রতিষ্ঠা করেন এবং ব্রহ্মা বিষ্ণু আছে মাকে সম্মান দেওয়ার জন্য। মাকে সম্মান দেওয়ার জন্য ওনারা দুজন মানে মায়ের সেবক হিসাবে এখানে নিযুক্ত আছেন। তা এই হচ্ছে মায়ের মন্দিরের হিস্ট্রি। ওনার প্রচুর অলৌকিক ক্ষমতা ছিল। 2014 সালে উনি গত হয়েছেন। তা এখন আমরা একটা ট্রাস্টি বোর্ড আছে মন্দিরটা, আমরা ওনার যে বংশধর যারা আছি বাড়ির লোক বা আমাদের পাড়া প্রতিবেশী বা কিছু মন্দিরকে ভালোবাসে ভক্তবৃন্দ শিষ্য সবাইকে নিয়ে আমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে। সেই বোর্ডের মাধ্যমে এখন আমাদের এই মন্দিরটা পরিচালিত হয়। ইনি হচ্ছে যেনার কথা বললাম যে আমার জ্যাঠামশার যে গুরুদেব ছিলেন গুহাবাসী, তা ইনি আর কি স্বল্প পরিচিত। এনারা বেশি প্রচারমুখী ছিলেন না, গুহাতেই থাকতেন। ওই 2-3 জন এনার মানে শিষ্য ছিলেন আমার জ্যাঠামশাকে নিয়ে, 5 জন ছিলেন টোটাল, ঠিক আছে। ওই গুহাতেই থাকতেন। তা ওনার মূর্তিটা এখানে আমরা বসিয়েছি। ওই মূর্তিটা দেখছেন যে পাশে ফটোটা, ইনি কোনো ছবি কোনোদিন তুলতে দেননি। তা আমার জ্যাঠামশাই ভেবে ভেবে ওই মূর্তিটা বানিয়েছিল মাটি দিয়ে। তো ওই মূর্তিটা যখন খারাপ হয়ে যায় তখন এইটা আমরা পাথর দিয়ে পরে শিল্পীকে দিয়ে করানো হয়। ওইটা দেখে আর ওই শিব আছে যেটা ভুবনেশ্বর থেকে আমাদের আনা হয়েছিল। এই ঘরটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে ওনার সাধন কক্ষ। উনি যখন মায়ের সাধনা করতেন তখন সাধনা করে উনি যে ধ্যান জপ রাত জেগে করতেন, তারপরে এখানেই উনি বিশ্রাম করতেন। ইনি আমাদের ট্রাস্টির সদস্য, কালচারাল কমিটির সেক্রেটারি শ্রী শঙ্কর পাল। ইনি হচ্ছেন কেওটা কালীবাড়ির যিনি প্রতিষ্ঠাতা। সেই প্রতিষ্ঠাতার মূর্তি আমরা এখানে স্থাপন করেছি এবং ওনার সমাধিস্থ এখানে করা হয়েছে। সেই সমাধিস্থের উপরেই আমরা এই মন্দির করা হয়েছে। উনি গত হয়েছেন 2015 সালে। তারপরের থেকে এই মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে এখানে এবং ওনার শয়ন কক্ষ রয়েছেন পাশে। আর এদিকে লোকনাথ এবং ত্রিশূল, আর ডান দিকে রয়েছেন শিবের লিঙ্গ। এবং ওনার এই খাটটা হচ্ছে ওনার ব্যবহৃত খাট, যে খাটে উনি একসময় শয়ন করতেন, সেই খাটটা এখানে রাখা হয়েছে। এবং ওই আসবাবপত্র যেটা দেখছেন ওই পাশে, ওইটাও ওনার ব্যবহৃত। সেগুলি আমরা যতটা পেরেছি ওনার স্মৃতি উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। পাদুকা রয়েছে ওনার পাশে, শয়নকক্ষের পাশে। আমার নাম হচ্ছে শম্ভুনাথ নন্দী। কেওটা কালীবাড়ি মন্দিরের প্রতিষ্ঠাতা মহারাজ, যার সমাধি মন্দির আপনারা একটু আগে দেখলেন, শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহারাজ। আমি ওনার মেজ ভাইয়ের কনিষ্ঠ পুত্র এবং আমাদের যে বর্তমানে ট্রাস্টিটা হয়েছে সেই ট্রাস্টির আমি সেটলার। এই মুহূর্তে এই স্থানে চলে এসেছি যেখানে আমাদের ওনার সমাধি মন্দিরের পাশেই একটা দেখছেন যে পঞ্চবটী শিবের একটা আসন রয়েছে, যেটা অনেক মন্দিরেই থাকে একটা সাধনা স্থল হিসাবে। তা এইখানে দেখছেন বিভিন্ন গাছ রয়েছে, বট রয়েছে, অশ্বত্থ রয়েছে, বকুল, আমলকি, হর্তুকি, বিভিন্ন গাছ রয়েছে। এইখানেও মহাশিবরাত্রির সময় আমাদের অনেক ভক্তরা এখানে জল ঢালেন। এবং এই যে বট গাছ দেখছেন পাশে, বট এবং অশ্বত্থ রয়েছে। এইখানে দেখছেন কিছু ঘোড়া বা সুতো, শাঁখা এইসব বাঁধা রয়েছে। এইগুলো অনেক ভক্তরা যারা দূর থেকে আসেন, বিভিন্ন সমস্যা তাদের পরিবারে থাকে, তারা মায়ের চরণে বা এই বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারা তাদের মানসিক পূরণের উদ্দেশ্যে এই ঘোড়া সুতো বেঁধে থাকেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। বহু দূর দূর থেকে এই মন্দিরে ভক্তরা আসেন, মায়ের দর্শন করেন এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো এই ছিল অপূর্ব, অনবদ্য, খুব সুন্দর একটি মন্দির, যেটি হলো কেওটা কামাখ্যা কালীবাড়ি। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।